স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। আজ পবিত্র আশুরা, ঐতিহাসিক ঘটনা বহুল দিনটি স্মরণে তাজিয়া মিছিল সহ সকল আনুষ্ঠানিকতা পুরান ঢাকার হোসনি দালানের ইমামবাড়ার ভেতরেই অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে তাজিয়া মিছিল বাইরে করার অনুমতি দেয়নি ডিএমপি, তাই 3 স্তরের নিরাপত্তার মধ্যেই সংক্ষিপ্ত আকারে শেষ হয় তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা। অংশ নেওয়া শিয়া সম্প্রদায়ের মানুষ সেদিনের কথা স্মরণ করে কান্নায় ফেটে পড়েন। শোকের বিভিন্ন স্লোগানও ছিল তাদের মুখে। বরিশালে ইউএনওর বাসভবনে হামলা এবং পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 জন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 10 প্লাটুন বিজিবি মাঠে নামছে। এর মধ্যে বিভিন্ন জেলা থেকে ম্যাজিস্ট্রেটরা আসলেও বিজিবির সদস্যরা এখনো আসেনি। তবে সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 12 জনকে। বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে পোস্টার অপসারণ নিয়ে সিটি কর্পোরেশনের কর্মীদের তর্ক বাধে। এক পর্যায়ে গুলি চালায় আনসার সদস্যরা। এরই জের ধরে ইউএনওর বাসায় হামলা চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সাথে আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। রাজশাহী ও ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। গেল 24 ঘন্টায় পদ্মা নদীর পানি ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে গঙ্গাচড়া উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্যুরো প্রতিবেদক এবং প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদের গঙ্গাচড়া উপজেলার তিস্তার তীরবর্তী চর, দ্বীপচর ও নদী তীরবর্তী সমতল এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট। আজকে মনে করেন 1 সপ্তাহ থেকে পানি আটটাচ্ছে না, পানিও কমেই না। আমরা 7 দিন থেকে পুরো না খাওয়াই আছি। তিস্তার পানি বাড়লে আমাদের এই এলাকার সব তলে যায়, খুব চলাফেরা খুব কষ্ট হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন বন্যার্তদের জন্য এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি তারা। তবে ত্রাণ সহায়তা পেলেই তা বিতরণ করা হবে। সাহায্য সহায়তা পাই নাই, আর কোনো উপরাজ্যের ট্রেনও তারা দেশে দেখতেও আসে নাই যে আমরা ডুবে আছি। এই বর্ষকার মধ্যে এইটাই বড় বন্যা। এদিকে ফরিদপুরে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার ডিক্রির চর, নর্থ চ্যানেল, চর মাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া প্লাবিত হয়েছে সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার 5টি ইউনিয়নও। এতে পানিবন্দী অর্ধশত গ্রামের মানুষ। চলাফেরা কষ্ট, গরু ছাগলের কষ্ট, রান্না বাড়া কষ্ট। তিন ভাঙ্গাতে এই জায়গায় আইছি, এই জায়গা গাঙ্গে তৈরি গেছে, ভাঙ্গা শুরু করছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ায় ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 21 আগস্ট গ্রেনেড হামলায় একজন আক্রান্ত পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানকে দেশে এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন। একই সাথে নিম্ন আদালতের যাবজ্জীবন রায় পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র ব্যবস্থা মূলোৎপাটন করে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রকে পরিণত করা বাংলাদেশকে, এটাই ছিল মূল উদ্দেশ্য। তার যে রায় দেওয়া হয়েছে যাবজ্জীবন, এই রায় পুনর্বিবেচনা করে তার ফাঁসির রায় কার্যকর করা উচিত এবং একজন
আক্রান্তের পরিবারের সদস্য এবং একজন আক্রান্ত হিসেবে আমি সেটা দাবি জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি। এবার আফগান প্রসঙ্গ। মার্কিন ও ন্যাটো বাহিনীর মিত্র এবং সাবেক সরকারের সঙ্গে কাজ করেছে, এখন সেই সব আফগানদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালেবান। এছাড়া তালেবান বিরোধী বিক্ষোভ দমাতে গুলি চালিয়েছে যোদ্ধারা। এতে বৃহস্পতিবার কুনার প্রদেশের 2 জন নিহত হয়েছেন। এদিকে আফগানিস্তানের পতাকা পরিবর্তনের পাশাপাশি এর নামও পরিবর্তন করে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান রেখেছে তালেবানরা। অন্যদিকে জো বাইডেন ইসলামী সশস্ত্র গোষ্ঠীটির ওপর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, তালেবানরা আন্তর্জাতিক সমর্থন চায় কিনা সে বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে। বিস্তারিত নাহিদ জিহানের রিপোর্টে। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভের 102তম বার্ষিকীতে আফগানিস্তানের একাধিক শহরে 3 রঙা জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেছে তালেবান বিরোধীরা। এর মধ্যে কুনার প্রদেশের আসাদাবাদের বিক্ষোভে তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন স্থানে তালেবানদের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠছে বলে জানিয়েছে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এসবের মাঝে মার্কিন ও ন্যাটো বাহিনীর মিত্র এবং যারা আশরাফ ঘানি সরকারের সঙ্গে কাজ করেছে সেই সব আফগানদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালেবান যোদ্ধারা। প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালাতে মরিয়া বহু মানুষ। বিমানবন্দর খুলে দেওয়ার পর থেকেই যে যেভাবে পারছে প্লেনে ওঠার চেষ্টা করে যাচ্ছে। স্থল সীমান্তেও রয়েছে উপচে পড়া ভিড়। এদিকে আফগানিস্তানের পতাকা পরিবর্তনের পাশাপাশি এর নামও পরিবর্তন করেছে তালেবানরা। ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের স্থানে রাখা হয়েছে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। এছাড়া সরকারি সমস্ত দপ্তরের পাশাপাশি বৃহস্পতিবার কাবুলে আফগান ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে পা রেখেছে তারা। তবে আফগানিস্তানে ক্রিকেট খেলার ওপর তালেবানরা হস্তক্ষেপ করবে না বলে আশ্বস্ত করেছেন এসিবির কর্মকর্তা হামিদ সিনওয়ারি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সময়সীমা নির্ধারিত হলেও এরপরও কিছু সেনাকে সেদেশে থাকতে হতে পারে। একই সঙ্গে বলেছেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি চায় কিনা এখন তাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। তালেবানরা বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি চায় কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই, বরং তারা তাদের বিশ্বাসে আরো অটল হয়েছে বলেই আমার মনে হয়। এদিকে 5000 আফগান শরণার্থীকে স্বাগত জানানোর পরিকল্পনার পাশাপাশি চলতি বছর আফগানিস্তানে মানবিক ও উন্নয়ন সহায়তাকে দ্বিগুণ করে 39 কোটি 30 লাখ ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের পাশে থাকার বিষয়ে মত বিনিময় করেছে ইরান, রাশিয়া ও চীনা রাষ্ট্রপ্রধান। আফগানিস্তানের ওপর থেকে চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে দেশের করোনা পরিস্থিতি। সারা দেশে করোনা সংক্রমণে মৃত্যু এবং নতুন রোগী দুটোই কমতে শুরু করেছে, তবে এখনো দৈনিক মৃত্যু 1.5 শতাধিক। 24 ঘন্টায় করোনা এবং উপসর্গে দেশের কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 70 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা এবং উপসর্গে 12 জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 20 জন। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে 10 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 13 জনের মৃত্যু হয়েছে। বরিশালের করোনা ওয়ার্ডে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় 2 জন, কুষ্টিয়ায় 5 জন, যশোরে 2 জন এবং নোয়াখালীতে 1 জন মারা গেছেন। হাসপাতালগুলোতে নতুন রোগীর চাপও কমেছে। যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নির্মিত হচ্ছে 2টি ব্রিজ। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই ব্রিজের গার্ডারের নিচের অংশে পানি বেড়ে যায়। তাই ভরা মৌসুমে ব্রিজের নিচ দিয়ে নৌযান চলাচল করতে পারবে না বলে আশঙ্কা তাদের। যদিও সড়ক এবং জনপথ বিভাগ বলছে পুরনো ব্রিজের গার্ডার লেভেলেই নতুন ব্রিজ করা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ব্রিজটি নিয়ে অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর বেনাপোলে ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ওপর 50 বছর আগে নির্মিত হয়েছিল বর্তমান ব্রিজটি। সরু বলে এটি নিয়ে স্থানীয়রা পড়ত বিড়ম্বনায়।
তাই বছর দেড়েক আগে পুরাতন ব্রিজের পাশে শুরু হয় 6 লেনের 2টি ব্রিজ নির্মাণের কাজ। তার মধ্যে একটি নির্মাণ শেষ হয়েছে, অপরটির প্রস্তুতি চলছে। কিন্তু নির্মাণ শেষ হওয়া ব্রিজটি দেখে হতাশ স্থানীয় সাংসদ, নদী আন্দোলনের নেতা আর এলাকাবাসী। ব্রিজ সলাইন হচ্ছে ভালো, ঠিকই আছে, কিন্তু নিচে দিয়ে যে জায়গা রেখেছে ছোট একটা নৌকা ছাড়া যেতে পারবে না। ব্রিজ তো নিচু হয়েই গেছে, তারপরেও যে জায়গাগুলো সরকার টাকাতে কিনে নিয়েছে যে পরিমাণ টাকা দিয়ে, ব্রিজটা সেইভাবে সেই কায়দায় হয়নি। যারা করছেন তারা বলছেন যে আমরা আগের ব্রিজের মাপে করেছি, আগের ব্রিজের মাপ ঠিক ছিল না। বিআইডব্লিউটিএ তদন্ত করে তারা রিপোর্ট করেছে যে এইটা চতুর্থ শ্রেণীর যে ব্রিজের নীতিমালাও মানা হয়নি। আমি পিডির সঙ্গে কথা বলেছি কালকে পরশুদিন, যে আপনি এই আপাতত এটা বন্ধ রাখেন, রেখে আপনারা সরেজমিনে তদন্ত করেন, করে যদি নিচে দিয়ে ড্রেজিং করার পরে নৌকা বা অন্য যানবাহন যাইতে পারে তাইলে আপনারা করেন। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে পুরনো ব্রিজের গার্ডার লেভেলেই নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরই নদ খননের কাজ শুরু হবে। মন্ত্রণালয় পর্যায়ে এই ইনফরমেশনটা অবগত করানো হয়েছে এবং এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো পরবর্তী যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে সঠিকভাবে যথাযথভাবে করা হবে। জাইকার অর্থায়নে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো এবং ডেনকো ব্রিজ 2টি নির্মাণের কাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শর্ত সাপেক্ষে আজ থেকে খুলে দেয়া হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। গেল 3রা এপ্রিল করোনা সংক্রমণ রোধে সরকারি আদেশে বন্ধ ঘোষণা করা হয়েছিল এই পার্কটি। দীর্ঘ 5.5 মাস এই পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় প্রকৃতি এবং প্রাণী ফিরে পেয়েছে নতুন রূপ। সংশ্লিষ্টরা বলছেন নিরাপদ পরিবেশে পশু পাখির প্রজননও বৃদ্ধি পেয়েছে। শেখ শফিউদ্দিন জিন্নার তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে চলতি বছরের 3 এপ্রিল থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। শর্ত সাপেক্ষে শুক্রবার থেকে খুলে দেওয়া হয়েছে এই পার্ক। তবে দীর্ঘ 5.5 মাস এই পার্কে দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় প্রকৃতি যেমন প্রাণ ফিরে পেয়েছে, তেমনি দেশি বিদেশি পাখিরও অভয়ারণ্যে পরিণত হয়েছে। নির্ভয়ে চলাফেরা করতে চায়, আর আপনার মানুষজন থাকলে তো প্রাণীগুলো কাছে আসে না। মানুষজন থাকলে সবচেয়ে সুন্দর দেখা যায়। সংশ্লিষ্টরা বলছেন করোনার এই সময়ে দীর্ঘ কয়েক মাসে প্রকৃতি বিশ্রামে থেকে নতুনভাবে জেগে উঠেছে। একই সাথে প্রাণীদের প্রজননও বেড়েছে। কোনো কোনো প্রাণীর ঘরে এসেছে নতুন অতিথি। আমরা কিন্তু অনেকগুলো বাচ্চা পেয়েছি, যেটা স্বাভাবিক স্বভাবের তুলনায় অনেক বেশি বলতে পারি। এই করোনার ভেতরে আমরা শুধু জেব্রার বাচ্চা পেয়েছি, গত বছর পেলাম 7টা, এবার হলো 6টা, আরও 2টা বাচ্চা পাবো। তো এখন জেব্রার সংখ্যা মতো এখন 29টা। এটা 2-3 বছরের ভিতরে কিন্তু আমার এই পপুলেশনটা এটা বৃদ্ধি পেল। এর আগেও সংক্রমণ রোধে গেল বছরের 20 মার্চ থেকে 31 অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল সাফারি পার্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁপাইনবাবগঞ্জে আরও 850 পরিবারকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপহারের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা করে দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘ। দুঃসময় খাদ্য সহায়তা পেয়ে খুশি দরিদ্র মানুষেরা। রফিকুল আলমের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 10:30টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। সেখানে 350 অসহায় কর্মহীনকে চাল, ডাল, তেল সহ বেশ কয়েকদিনের চাহিদা মেটানোর পরিমাণে খাদ্য সামগ্রী দেয়া হয়। করোনা সংকটে অনেক পরিবার এখন কর্মহীন। খাদ্যের অভাবে থাকা মানুষ এই সহায়তায় বেশ খুশি। এজন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানিয়েছেন তারা। বসুন্ধরা গ্রুপ যেন চিরকাল যেন ভালোভাবে থাকে। এই ত্রাণের বিনিময়ে বসুন্ধরা গ্রুপের মালিকের আল্লাহ পাক যেন সহায় হন। করোনা কালে আমরা খুব অসহায় ছিলাম, বসুন্ধরা গ্রুপ যে আমাদের এই ত্রাণটা দিচ্ছে তার জন্য আমরা কৃতজ্ঞতা বোধ করছি। পরে রোহনপুর ইউনিয়ন পরিষদে 100 এবং নাচল মহিলা কলেজ প্রাঙ্গণে 400 মানুষকে সহায়তা দেয়া হয়। এই উপহার অসহায় মানুষের বেঁচে থাকার বড় অবলম্বন হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠকে, যে তারা আমাদের এই অঞ্চলের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।
বর্তমানে করোনার সময় মানুষ খুব কষ্টে আছে, এই তাদের এই রিলিফটা কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হবে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৩,০০০ পরিবার বসুন্ধরার সাহায্য পেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নওগাঁয় ড্রাগন ফলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহজামাল নামে এক যুবক। বাজার দর ভালো থাকায় এরই মধ্যে 7 থেকে 8 লাখ টাকার ফল বিক্রি করেছেন তিনি। আগামীতে আরও 15 থেকে 16 লাখ টাকার ড্রাগন ফল বিক্রি হবে এমন আশা করছেন শাহজামাল। আর বিদেশি ফলের বাগান করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও করেছেন অনেকের। বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁর পোরশার তেতুলিয়া গ্রামে 25 বিঘা জমির উপরে ড্রাগন ফলের বাগান করেছেন শাহজামাল নামে এক যুবক। 2019 সালে 8000 ড্রাগনের চারা রোপণ করেন তিনি। শাহজামাল জানান, ড্রাগন ফলের বাজার দরও বেশ চড়া, এ কারণে গেল 7 মাসেই 7 থেকে 8 লাখ টাকার ফল বিক্রি করেছেন। আগামীতে আরও 15 থেকে 16 লাখ টাকার ড্রাগন ফল বিক্রির আশাও করছেন তিনি। 6 মাস পর থেকেই ফল পাওয়ার কারণে দেখতেছি তো ফল অনেক ধরতেছে বাগানে, লাভজনক। গতবারই পেয়েছি 6 লাখ টাকা, এখনো আপনার 4 মাস সময় আছে, 4 মাসে আরো 15-16 লাখ টাকা পাবো। তার বাগানে কাজ করে স্বাবলম্বীও হয়েছেন অনেকেই। এখানে কাজ করে এবং দিনমজুর পায়, যা কামাই হয় সেটাতে আমাদের সংসার মোটামুটি ভালোই চলছে। কাজ দেখার জন্য এই বাগানে আসা, এত বড় বাগান দেখে, বিশাল বড় বাগান, সত্যিই খুব ভালো লাগছে। এই জেলায় ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় 25 বিঘা জমিতে ড্রাগনের বাগান করা হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণ ড্রাগন হচ্ছে এবং এই ড্রাগন আমাদের এই এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এই ড্রাগন চাষে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত থাকবে। প্রশিক্ষণ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বরেন্দ্র অঞ্চলে ড্রাগন ফলের বাগান আরও বাড়বে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরে চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্য চামড়াও কিনছেন না ট্যানারি মালিকরা। চলতি মৌসুমের চামড়া নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি না হলে এসব চামড়া ফেলে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানান ব্যবসায়ীরা। এ অবস্থায় কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কায় দিশেহারা তারা। ফখরুল হাসান পলাশীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ট্যানারির মালিকদের কাছে এখনও 10 কোটি টাকা বকেয়া রয়েছে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীদের। ব্যাংক ঋণও মেটাতে পারেননি অনেক ব্যবসায়ী। এ অবস্থায় এবছর কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পড়েছেন তারা। ট্যানারিওয়ালাদের কাছে এখনো আমরা 10 কোটি টাকা পাবো, আমরা টাকা পাচ্ছি না। সরকার তাদেরকে টাকা দিচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু তারা দিচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের বেঁধে দেয়া প্রতি বর্গফুট চামড়া গড়ে 40 থেকে 45 টাকা দরে কিনলেও ট্যানারি মালিকরা সেই চামড়া 25 থেকে 30 টাকায়ও কিনছে না। এ অবস্থায় কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কায় তারা। মাল এই তো কিনতেছি আর এই যে এখানে রাখতেছি, এখন তো টাকা না হলে আমরা পাঠাতে পারতেছি না। সরকার যে রেট দিচ্ছে, রেট অনুযায়ী আমরা চামড়া কিনছি, তারপর আমরা চামড়া বিক্রি করতে পারছি না। এদিকে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করে রাখার জন্য খরচ বাড়ছে। যদি নির্ধারিত সময়ে চামড়া বিক্রি না হয় তবে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানান ব্যবসায়ী নেতারা। আগামী 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে যদি বিক্রি না করতে পারি তাহলে হয়তো মালগুলো আমাদেরকে অবিক্রিত অবস্থায় থাকবে বা ফেলে দিতে হবে। দিনাজপুরের বিভিন্ন আড়তে এখনো মজুদ রয়েছে প্রায় 80,000 পশুর চামড়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত আরো একবার, দেখছেন দিনের সংবাদ। এবারে বসুন্ধরা কিংসের সৌজন্যে এফসি কাপের খবর। মাঝের বিপক্ষে জয় দিয়ে এফসি কাপ শুরু করেছে বসুন্ধরা কিংস। দলের জয় একদিকে যেমন বেড়েছে আত্মবিশ্বাস, তেমনি প্রবাসীদের সমর্থনে অনুপ্রাণিত হয়েছে গোটা দল। কিংসের সামনে এখন পরবর্তী চ্যালেঞ্জ বেঙ্গালুরু এফসি, যেখানে রয়েছে সুনীল ছেত্রীর মতো পারফর্মার। তাকে আটকানোর পাশাপাশি বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের পরিকল্পনা সাজাচ্ছে এখন কিংস শিবির। মালদ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক।
বিজয় নিশান উড়িয়েই এএফসি কাপে যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস। মালদ্বীপে এসে মালদ্বীপের চ্যাম্পিয়নদের হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন অস্কার ব্রুজনের দল। ভিন্ন কন্ডিশন আর প্রতিপক্ষের মাঠ জয় করার সামর্থ্য আছে কিংসের, কিন্তু দলের প্রাণশক্তি যে দর্শক তাদের সমর্থন ছাড়া মাঠে তপু তারেক কাজীদের পারফর্ম করা কতটা সহজ হবে তা নিয়ে দুশ্চিন্তা ছিল কিংস শিবিরে। তবে সেই শঙ্কা কাটিয়ে গোটা ম্যাচে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েই বসুন্ধরাকে সমর্থন জুগিয়ে গেছেন প্রবাসী বাংলাদেশিরা, যার ফল 2-0 গোলের বড় জয়। ভিনদেশে বাঙালি দর্শকদের আকুণ্ঠ সমর্থনে উচ্ছ্বসিত দলের টেকনিক্যাল ডিরেক্টর জুবায়ের নিপু। ওদের ইচ্ছা ছিল যে মাঠে যে ওরা খেলা দেখবে, কিন্তু আসলে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনে কাউকে অ্যালাউ করছে না, কিন্তু আমরা যখন খেলছি তখন বাইরে দেখছি অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। তারা যাই হোক, এই যে তাদের যে একটা আগ্রহটা ফুটবলের প্রতি ফিলিংসটা, এটা আমাদেরকে আরো মোটিভেট করেছে তাদের এই আগ্রহটা। শনিবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি, যেখানে আছে সুনীল ছেত্রীর মতো পারফর্মার। বিশ্বকাপ বাছাই পর্বে এই ছেত্রীর কাছেই হার মানতে হয়েছিল লাল সবুজদের। তপু, বিশ্বনাথ, তারিক কাজীদের নিয়ে ছেত্রীকে আটকানোর দায়িত্বটা নিতে হবে ইরানি ডিফেন্ডার খালিদ শাফিকে। নাও অল ডিফেন্ডার। এটা কঠিন টুর্নামেন্ট, একটা দল হয়ে আমাদের খেলতে হবে। ডিফেন্স লাইনে আমার পাশাপাশি বাংলাদেশের ফুটবলাররা সবাই ভালো ফর্মে আছে। বেঙ্গালুরু এফসি ভালো টিম, আমরা প্রতি ম্যাচেই প্রমাণ করেছি কেন আমরা তাদের চেয়ে ভালো। আশা করি সামনের ম্যাচেও সেটা হবে। এভরি গেম। এএফসি কাপের নকআউট পর্বে খেলার যে লক্ষ্য নিয়ে মালদ্বীপে এসেছে বসুন্ধরা কিংস, মাজিয়ার বিপক্ষে জয়, সে লক্ষ্যের দিকে বাংলাদেশের চ্যাম্পিয়নদের এগিয়ে নিয়েছে এক ধাপ। এখন সামনে নতুন চ্যালেঞ্জ বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের রুখতে তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে রণকৌশল আর পরিকল্পনা সাজাচ্ছে বসুন্ধরা কিংস। মালদ্বীপের মালে থেকে পার্থ বণিক, নিউজ 24। আর এছাড়া এখনকার আয়োজন এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।